ঠান্ডা ভেতরটা, বাইরে ভালো গরম থাকে কিন্তু কিন্তু ভেতরটায় একটা ঠান্ডা ভাব রয়েছে। বুঝতেই পারছি কাল সকালে দারুণ একটা দৃশ্য অপেক্ষা করছে আমার জন্য। গুড মর্নিং। আজ আমাদের বাঁকুড়া সফরের দ্বিতীয় দিন। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়ব বিষ্ণুপুরের দারুণ দারুণ কিছু জায়গা দেখার জন্য। আর সঙ্গে থাকবে বিষ্ণুপুর টু মুকুটমণিপুর রোড ট্রিপ। চলুন বেরিয়ে পড়া যাক। গত এপিসোডে আপনাদের দেখিয়েছি বাঁকুড়ার বিখ্যাত জয়পুর ফরেস্টের ডিটেইলড ভিডিও, সঙ্গে ছিল বিষ্ণুপুরের কিছু স্পেশাল জায়গার ঝলক আর খুঁটিনাটি সমস্ত তথ্য। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন বাঁকুড়া ভ্রমণ পার্ট 1। আজ দ্বিতীয় পর্বে আপনাদের জন্য থাকছে গোটা বিষ্ণুপুরের বিখ্যাত সব মন্দিরের ট্যুর, অজানা অনেক তথ্য আর বিষ্ণুপুর টু মুকুটমণিপুরের ফাটাফাটি রোড ট্রিপ। তাই শেষ অবধি সঙ্গে থাকবেন। আমাদের হোটেলের একদম কাছেই রয়েছে বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চ। আনুমানিক 1600 খ্রিস্টাব্দে মহারাজা বীর হাম্বীর এই রাসমঞ্চ তৈরি করেছিলেন। চলুন দেখে নেওয়া যায়। রাসমঞ্চে ঢোকার সময় 25 টাকার টিকিট কেটে নিতে হবে। এই একটি টিকিটেই আপনারা ঘুরে দেখতে পারেন রাসমঞ্চ, জোরবাংলা আর শ্যামরাই মন্দির। এই তিনটি মন্দিরই একটি টিকিটেই দেখতে পারা যায়, তাই টিকিটটা সাবধানে রাখবেন। এমন স্থাপত্য শুধু বাংলাতে নয়, গোটা ভারতবর্ষেই বিরল। রাজা বীর হাম্বীর ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমসাময়িক এবং দুর্ধর্ষ যোদ্ধা। তিনি পরে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন আর তৈরি করেন রাসমঞ্চ। বিষ্ণুপুরের আঞ্চলিক স্থাপত্যরীতি থেকে অনেকটা আলাদা এই রাসমঞ্চ। এখানে 1600 থেকে 1932 সাল পর্যন্ত প্রতি বছর মহা সমারোহে রাস উৎসব পালিত হতো। এখানে বেসটা হলো ল্যাটেরাইট, আর এই ওপরে দেখছেন টেরাকোটার কাজ, অসাধারণ কাজ। আর এখানে প্রত্যেকটা মন্দিরেই যেটা লক্ষ্য করছি, খুব ঠান্ডা ভেতরটা, বাইরে ভালো গরম থাকে কিন্তু কিন্তু ভেতরটায় একটা ঠান্ডা ভাব রয়েছে। আমি আপনাদের সাজেস্ট করব যে সকাল সকাল আসবেন, তাহলে খুব শান্তিতে ঘুরে দেখতে পারবেন। রাসমঞ্চের ঠিক উল্টো দিকেই রয়েছে গোশালা। চলুন দেখে নেওয়া যাক। গোশালায় এসেই দেখলাম সামনেই একটি মন্দির রয়েছে। চলুন দেখা যাক এখানে কি রয়েছে। গোটা বিষ্ণুপুরে এত মন্দির রয়েছে, দেখে শেষ করতে পারবেন না। সাধে কি আর বিষ্ণুপুরকে মন্দির নগরী বলে? বিষ্ণুপুরে ঘুরতে ঘুরতে বারবার আমার বেনারসের কথা মনে পড়ছে। চলে এসেছি শ্যামরায় মন্দিরের সামনে। এই শ্যামরায় মন্দির নির্মাণ করেছিলেন মল্লরাজ রঘুনাথ সিংহ। আর এই মন্দিরে কিন্তু পঞ্চরত্ন মন্দির বা 5 চূড়া মন্দির। এই মন্দিরের 5টি চূড়া রয়েছে।
এই মন্দিরে যে টেরাকোটার কারুকার্য দেখছেন তার এফেক্ট দেখতে পাবেন বেশিরভাগ বালুচরী শাড়িতে। রামায়ণ, মহাভারত, এমনকি কৃষ্ণলীলার বিভিন্ন ছবিও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ লাগছে দেখতে, আর এই মন্দিরটায় প্রত্যেকটা কারুকার্য বোঝা যাচ্ছে। মন্দিরের বাইরে কেনাকাটি করার বেশ অনেকগুলো দোকানপাট পেয়ে যাবেন এখানে, আর ইচ্ছে হলে একটু ডাবের জলে গলা ভিজিয়েও নিতে পারেন। শ্যামরাই মন্দির থেকে বেরিয়েই ডান হাতে দেখতে পাবেন গুমঘর। এই গুমঘরে এখন যাওয়া যায় না, দূর থেকেই দেখে নিতে হবে। মল্ল রাজাদের রাজত্বের সময় অপরাধীদের শাস্তি দিতে আনা হতো এই গুমঘরে। হাজার হাজার অপরাধী নাকি গুম হয়ে গিয়েছে এই গুমঘরে। এই মন্দিরের প্রকৃত নাম হলো কৃষ্ণরায় মন্দির, কিন্তু আমরা সবাই এই মন্দিরকে চিনি জোড়মাগলা মন্দির নামে। মল্লরাজ রঘুনাথ সিংহ এই মন্দির তৈরি করেছিলেন। প্রায় 400 বছর আগে তৈরি এই মন্দির আজও এক বিস্ময়। কৃষ্ণলীলা, রামায়ণ, মহাভারতের মতো বহু পোড়ামাটির ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের গায়ে। আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া সংরক্ষণ করে রেখেছে এই সূক্ষ্ম কারুকার্যকে, তাই মন্দিরের উপরে কাউকে উঠতে দেওয়া হয় না। চলুন এবার হোটেলে ফিরে ব্রেকফাস্ট সেরে নিই, তারপর ঘুরে দেখব বাকি মন্দিরগুলো। আগের পর্বেই আপনাদের বলেছিলাম বিষ্ণুপুরে আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কটেজ বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টিতে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই হোটেলে আপনারা ডিলাক্স বা সুইট সব রকম রুমই পেয়ে যাবেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে হোটেলটা। যেখানে শেষ করেছিলাম, ব্রেকফাস্ট সেরে আবারও সেখানেই ফিরে গেলাম। ব্রেকফাস্ট সেরে আবারও চলে এসেছি ঘুরতে, আর এখন চলে এসেছি রাধেশ্যাম মন্দিরের সামনে। এই মন্দির তৈরি করেছিলেন মল্লরাজ চৈতন্য সিংহ। এই মন্দিরে নাকি এখনো শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে, চলুন দেখে নিই। এই মন্দিরও পুরোটাই ল্যাটেরাইটে তৈরি। কারুকার্য বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এখানে উপরে ওঠা যায়, কিন্তু এখন কাজ চলছে বলে উপরে উঠতে দেওয়া হচ্ছে না। এই মন্দিরে নিত্য পুজো হয়।
আমার দুপাশে যে উদ্যান দেখতে পাচ্ছেন এই উদ্যানের নাম হলো মহারাজা বীর হাম্বির উদ্যান, আর আমার ঠিক পিছনেই রয়েছে রাধা লালজিউ মন্দির। গোটা মন্দির উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। মল্লরাজ বীরসিংহ তৈরি করেছিলেন এই মন্দির। উৎসর্গ করা হয়েছিল রাধা ও কৃষ্ণকে। এটিই নাকি বিষ্ণুপুরের প্রথম ল্যাটেরাইট পাথরের তৈরি এক রত্ন মন্দির। চলুন এবার যাওয়া যাক পরের গন্তব্যের দিকে। চলে এসেছে বিষ্ণুপুরের পাথরের দরজার সামনে। একটা সময় এই পাথরের দরজা বিষ্ণুপুরের রাজাদের দুর্গের মতো ছিল। এর উপর থেকে গোটা বিষ্ণুপুরের নজরদারি চালানো যেত। ল্যাটেরাইট পাথরের তৈরি এই দরজা গড় দরজা নামেও পরিচিত। মল্লরাজ বীরসিংহ তৈরি করিয়েছিলেন বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের এই প্রবেশপথ। একটু এগোলেই দেখতে পাবেন ছোট দরজা। পাথর দরজা আর গড় দরজা দেখার পর চলে আসুন পাথরের রথ দেখতে। এই পাথরের রথ সম্ভবত সপ্তদশ শতকে তৈরি হয়েছিল। পাথরের রথ দেখে আমরা চললাম বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদন মোহনের মন্দিরের দিকে। পথে চোখে পড়ল বেশ অনেকগুলি মন্দির। চলে এসেছে বিষ্ণুপুরের বিখ্যাত মদন মোহন মন্দিরে। মল্লরাজ দুর্জয় সিং এই মন্দির তৈরি করেছিলেন। আজও এখানে নিয়মিত মদন মোহনের পুজো হয়। চলুন দেখে নিন। এত সুন্দর টেরাকোটার মন্দির খুব কমই দেখা যায়। এই মন্দিরটা সবথেকে বেশি ভালো লেগেছে আমার গোটা বিষ্ণুপুরে। মন্দিরের মাঝে রয়েছে রাধাকৃষ্ণের দারুণ সুন্দর মূর্তি। ঠাকুরের ভোগ রান্নার জন্য এখানে রয়েছে টেরাকোটার রান্নাঘরও। বিষ্ণুপুরে গেলে মদনমোহন মন্দির কিন্তু কোনোভাবেই মিস করবেন না। মন্দিরের বাইরেই অনেকগুলো টেরাকোটার জিনিসপত্রের দোকান রয়েছে। টোটো চালক বললেন গোটা বিষ্ণুপুরে সবথেকে সস্তায় টেরাকোটার জিনিস নাকি এখানেই পাওয়া যায়। এটা কত দেবে? 140 টাকা। মাটির জলের বোতল বেশ কাজে লাগবে বোঝা যাচ্ছে। আমি কিন্তু এটা নিচ্ছি। এবং জল ঠান্ডা থাকবে, ফ্রিজের জল কেউ খাবে না। দিদির মতো কি অসাধারণ সুন্দর, তাই না? এগুলো খোলা, কান টানগুলো খোলা। হ্যাঁ, কান লেজ তো আগে খোলা যেত, এখন কি যায়? হ্যাঁ যায়। শিল্পীটা একই আছে।
যত বিষ্ণুপুরের মন্দির আছে তার মধ্যে আমাদের মদনমোহন মন্দিরে মানে সব কিছু টেরাকোটা সব কিছু কম দাম পাবে। আমাদের যেগুলোতে খাটে বসে আছে তাদের কাছেও কম পাবে, বড় দোকানেও কম পাবে। কিন্তু ছিন্নমস্তা যেটা পোড়ামাটির আসল মার্কেট, সেখানে তুমি যাও তোমার গলা কেটে দাম নিয়ে নেবে। আমাদের কাছে দাম কম এখানে। চলুন এবার একটা দারুণ সারপ্রাইজ রয়েছে আপনাদের জন্য। বিষ্ণুপুরের বিশিষ্ট মন্দিরগুলো দেখার পর এবার চলে এসেছি দারুণ একটা জায়গায়। বিষ্ণুপুরের সিল্কের নাম তো আপনারা সবাই শুনেছেন, পড়েওছেন হয়তো, কিন্তু বিষ্ণুপুরের সিল্ক কিভাবে তৈরি হয় জানেন কি? চলুন আজ দেখাবো আপনাদের। এখানে শাড়ি বিক্রিও করা হয়, চলুন দেখে নিই। এটা আমরা সেম প্যাটার্ন যেটা আপনাকে দেখালাম, ভিতরে গ্যাপে গ্যাপে। দেখো আঁচল এটা বডি, এখানে বললো না 7 গ্যাপে গ্যাপে কাজ থাকবে। তসরের উপর কি বালুচুরির কাজ করা? না, এটা তো আপনারা এখানেই বানান। অসাধারণ প্রত্যেকটা কাজ, বুঝতে পারছেন? ওনার মধ্যে দুপাশে এরকম পার রয়েছে, অসাধারণ কাজ, এবং মোটামুটি 2100 টাকা মতো দাম বললেন উনি। আর কিছু কালার দাদা এই কটাই রয়েছে না আরো আছে ভেতরে? এর কি ব্লাউজ পিস আছে? ব্লাউজ পিস কিরকম, মানে কালো কালারের না? আচ্ছা, এই তো, হ্যাঁ, এগুলো মধুবনী প্রিন্টের উপর, তাই তো? কতটা ডিফারেন্স হবে এখানের সাথে আপনাদের বাজারে? এখানে লোকাল দোকানের সাথে 5 থেকে 600 টাকা, কলকাতার সাথে 2 থেকে 2.5। নমস্কার, আমরা হচ্ছে বিষ্ণুপুরে ওই বাস মানে তাঁতি, আমরা বালুচুরি স্বর্ণচুরি তৈরি করি এবং আমরা হোলসেলে সেল করি। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিষ্ণুপুর বোলতলা পাড়াপাড়া বাগান, বা অনলাইনেও আমরা সেল করি। অনলাইনে আপনি ফোন করলে আমরা ইউটিউবে ভিডিও কলে দেখিয়ে বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে কুরিয়ার করে পাঠিয়ে দিই, ফ্রি শিপিং। এখানে এলে দেখতে পাবেন শাড়ি তৈরি, আর বাজার দর থেকে কম দামে শাড়ি আর দোপাট্টা কেনার সুযোগও পেয়ে যাবেন। চলুন এবার হোটেলে ফেরা যাক, লাঞ্চ সারতে হবে যে। ইনি হলেন ছোটন রায়। এই দাদার গাড়িতেই কিন্তু আমি বিষ্ণুপুর ঘুরলাম। এই টোটোয় করেই আমি বিষ্ণুপুরের প্রত্যেকটা মন্দির ঘুরেছি, এবং আমি আপনাদের সাজেস্ট করব যখন বিষ্ণুপুরে আসবেন এই দাদাকে ফোন করে ডেকে নেবেন, কারণ ওনার ব্যবহার অত্যন্ত ভালো এবং উনি খুব ভালোভাবে আমাদের বিষ্ণুপুরটা ঘুরিয়েছেন। আমি ওনার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নমস্কার, আমার নাম ছোটন রায়, আমার বাড়ি বিষ্ণুপুর শহরে। তো আমি সবাইকে একটা বার্তা জানাতে চাইছি, সবাই আপনারা আসুন আমার মন্দির নগরী বিষ্ণুপুরে এসে আপনারা সমস্ত বিষ্ণুপুরটাকে ঘুরুন ফিরুন। আমাদের এখানে টোটো নিয়ে সমস্ত মন্দির বা সমস্ত ভালো জায়গা ঘোরানো হয়। তো আমাদের এসডিপিও স্যার এই রেট একটা ফিক্স করে রেখেছে, ঘন্টায় 200 টাকা। তো রেট নিয়ে আপনারা একদম চিন্তা ভাবনা কিছু করবেন না, আপনারা আসুন। ভালোবাসার খাতিরে সমস্ত কিছু সব কিছু ঘুরিয়ে দিয়ে আপনারা ভালোবাসার খাতিরে যেটা দেবেন সেটাই আমাদের অ্যাকসেপ্ট। আমাদের একদম প্লেট সাজিয়ে খাবার দাবার চলে এসেছে। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ব মুকুটমণিপুরের উদ্দেশ্যে। তাহলে চটপট খেয়ে নিই। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক।
বিষ্ণুপুর থেকে মুকুটমণিপুরের জার্নিটা মনে থেকে যাবে বহুকাল। যেমন সুন্দর রাস্তা, তেমনই চারপাশের জঙ্গলের সৌন্দর্য। বিষ্ণুপুর থেকে আমরা তালড্যাংরা, বিবর্দা, হাতিরামপুর, সোঁপুর হয়ে পৌঁছব মুকুটমণিপুরে। পুরুলিয়ায় গিয়ে মনের মতো পলাশ দেখতে পাইনি, তাই মনটা খুব খারাপ হয়েছিল। বাঁকুড়ায় এসে মনে সেই দুঃখ কিন্তু দূর হয়ে গেল। আমরা যাচ্ছি এখন মুকুটমণিপুর। রাস্তায় চারিদিকে প্রচুর পলাশের দেখা পেলাম। গাড়িতে আর থাকতে পারলাম না, নেমে পড়লাম শেষ পর্যন্ত। মুকুটমণিপুরে আমরা আজ থাকব ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে। একেবারে জঙ্গলের মধ্যে পাহাড়ি রাস্তা দিয়ে পৌঁছতে হয় এই রিসর্টে। অন্ধকার নেমে এসেছে, দারুণ লাগছে দেখতে। পৌঁছে গেলাম মুকুটমণিপুরের সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে। ফরেস্ট ডিপার্টমেন্টের এই কটেজগুলো নাকি খুব সুন্দর শুনেছিলাম, চলুন দেখা যাক। রুম পেয়ে গিয়েছি, বেশ সুন্দর রুম। আর কপাল গুনে এবার আমরা পেয়ে গেছি দারুণ সুন্দর ভিউ রুমটাই। জানেন আমাদের রুমটার নাম কি? আমাদের রুমের নাম হলো আমলকি। সারাদিনের খাটাখাটনির পর এক কাপ গরম চা, আর কি চাই বলুন। রুম থেকে বেরিয়েই দেখতে পেলাম মুকুটমণিপুরের কংসাবতী বাঁধের লাইট। বুঝতেই পারছি কাল সকালে দারুণ একটা দৃশ্য অপেক্ষা করছে আমার জন্য। ডিনার করার জন্য রুম থেকে বেরিয়ে পড়লাম। যেতে হবে ক্যান্টিনে, কেননা এখানে রুমে কিন্তু ডিনার বা লাঞ্চ সার্ভ করা হয় না, তাই যেতে হবে ক্যান্টিনে। চলুন। জঙ্গলের মধ্যে দিয়ে পূর্ণিমার রাতে হেঁটে দেখেছেন কখনো? এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যাবে না। চলে এসেছি ক্যান্টিনে। কিছুক্ষণের মধ্যেই পুরো ডিনার এসে যাবে। ডিনার সেরে চটপট ঘুমিয়ে পড়বো আজ, কেননা আগামীকাল ঘুরে দেখতে হবে গোটা মুকুটমণিপুর। আমাদের বাঁকুড়া সফরের দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় দিন কিন্তু এখানেই শেষ হচ্ছে। আগামীকাল কোথায় কোথায় যাব, কি কি দেখব জানার জন্য সঙ্গে থাকতে হবে, আর অবশ্যই সঙ্গে রাখতে হবে ভেরিটাস কোয়েস্টকে। গুড নাইট।